আসসালামু আলাইকুম। এত রাত্রে আসলে লাইভে আসার অবশ্যই একটা কারণ আছে, যার কারণে হেল্পলেস হয়ে বলতে পারেন লাইভে আসছি। মানুষ আসলে দুনিয়াতে অনেক রকম পরীক্ষা দেয়, পরীক্ষা দিয়ে দিয়ে লড়াই করে করে বেঁচে থাকে। কিন্তু আমার মনে হয় যে আমি একমাত্র মানুষ যে প্রত্যেকটা ধাপে ধাপে একটার পর একটা পরীক্ষা দিয়ে যাচ্ছি। কিছু কিছু সময়ে মানুষ যখন অন্যায় করে, অন্যায়ের পর যখন শাস্তি পায়, এইটা বোধহয় মেনে নেওয়া যায়। কিন্তু অন্যায় না করে যখন ব্লেম আসে, শাস্তি পায়, কোন চক্রান্তের শিকার হয়, তখন হয়তো আর মেনে নেওয়া যায় না। আমার বাচ্চাটা অসুস্থ, আপনাদের ভাইও অসুস্থ, আমি অসুস্থ, একটার পর একটা সবকিছু তো আছেই। তার উপরে যখন বাড়তি অহেতুক কিছু ঝামেলা চলে আসে, তখন আসলে মনে হয় না যে এগুলো একটা মানুষ সহ্য করতে পারে। তখন একটা মানুষের মনে হয় যে না, বেঁচে থাকাটা হয়তো কষ্ট হয়ে যায়, হয়তো তার মনে হয় যে না, বেঁচে থাকাটাই হয়তো অপরাধ। ওই যে মানুষ নিজেকে শেষ করে দেয় না, মানুষ একটা কিছু করে না, মানুষ হয়তো এমনিতে করে না, কোনো না কোনো কিছুর শিকার হয়ে মানুষ একটা কিছু করে। আজকে হচ্ছে সারাদিনের আমার অ্যাক্টিভিটিসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমি জানি না কালকে আমার কি হবে, আমি এটা টোটালি জানি না কালকে আমার কি হবে, কিন্তু আমার অপরাধটা কোথায় আমি শুধু সেটা আমি এক্সপ্লেন করে যাব যে আপনারা বলেন আমার অপরাধটা কোথায়। আজকের লাইভটা আপনারা দয়া করে একটু শেয়ার করে দিবেন। আজকের এই লাইভটাতে যদি কেউ আমার হেল্প করতে পারেন, তাহলে একদম হেল্পের হাতটা আপনারা বাড়াই দিবেন আমার প্রতি। সকালে আমি আজকে পার্লারে যাই নাই, আর যেহেতু সকালের দিকে কি পার্লারে গিয়েছিলাম, আমি লাইভ করছিলাম, পার্লারে গিয়েছিলাম না মনে হয়। আজকে সকালে হচ্ছে আমি পার্লারে যাইনি। দেন আমার আজকে একটাতে আমার ব্রাকের একটা ব্রাক প্রতিষ্ঠানের যে নারী উদ্যোক্তা, ওদের মেন্টর হিসেবে আমার আজকে ইনভাইট ছিল। তো আমি রেডি হয়ে আমি ওইখানে চলে যাই। তো আমি পার্লারে যখন যাই, শুধু আমি শাড়িটা পরার জন্য যাই। আমি মেকআপ করে, আমার এই জায়গায় হচ্ছে আমি মেকআপ করে পার্লারে জাস্ট আমি আমার শাড়িটা পরার জন্য যাই। মেয়েরা যখন আমাকে শাড়ি পরাতে হেল্প করে, শাড়িটা পরে আমি চলে আসি। আমি যখন চলে আসি, আমি পার্লারে যাওয়ার পরে আমার অনেক ক্লায়েন্ট যাদের সাথে আমার চোখ পড়ে, আমি সালাম দেই আগে, কারণ আমি জানি প্রত্যেকটা ক্লায়েন্ট আমাকে দেখে আসে, তারা আমাকে চিনে, আমি নয়তো তাদেরকে চিনি না, কিন্তু আগে আমার সালামটা থাকে, ভালো আছেন, হাসি মুখ করে তাদেরকে আমি ভালো জিজ্ঞেস করি। তো আমি যখন পার্লারে গেছি, পার্লার থেকে শাড়িটা পরে আমি তাড়াহুড়া করছিলাম, কারণ তারা আমাকে প্রোগ্রামের টাইম দিয়েছিল 12:30টায়, কিন্তু আমার সবকিছু মিলে একটু লেট হয়ে গিয়েছিল, আমার ফোনের কিছু কাজ ছিল, এগুলো মিলিয়ে আমার লেট হয়ে গিয়েছিল। তো আমি তাদেরকে বলেছি যে আমি 1-1:30টার মধ্যে আমি হাজির থাকবো। আমি যখন শাড়িটা পরে পার্লার থেকে বের হই,
আপনাদের কাছে অনুরোধ, আজকের লাইভটা আপনারা শেয়ার করে দিবেন, কারণ আমি অনেক বড় একটা চক্রান্তের শিকার হয়েছি। আমি আমার লাইফে আমার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, আমি নিজেও জানি না আমার কি হবে, আমি নিজেও জানি না যে কালকে আমি থাকবো কিনা। আমি চাই আপনারা আমার কথাগুলো শুনেন, আমাকে অ্যাটলিস্ট আপনারা হেল্প করেন, আমাকে আপনারা হেল্প করেন। আমি যখন পার্লার থেকে বের হই, পার্লারের দরজা আমার বেডরুমের দরজা একদম পাশাপাশি, এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাট। আমি যখন পার্লার থেকে বের হই, বের হওয়ার পরে আমার সাথেই একটা ক্লায়েন্ট বের হয়েছে। তো বের হওয়ার সাথে হঠাৎ করে আবার তার দিকে নজর পড়ছে, আসার পথে এইভাবে নজর পড়ছে। তো এই ক্লায়েন্টটা আমাকে দেখে হাসি দিয়ে ফেলছে। তো আমি সালাম দিছি যে আসসালামু আলাইকুম, পার্লারে আসছেন, সার্ভিস নিয়েছেন? উনি বলেছে হ্যাঁ সার্ভিস নিয়েছি, মানে সার্ভিস নিয়েছি। আমি বললাম ইনশাল্লাহ আবারও আসবেন। আমার যেহেতু তাড়াহুড়া ছিল, আমি ওই ক্লায়েন্টের সাথে বেশি কথা বলতে পারি নাই, আমি চলে আসছি, মানে আমার এখানে চলে আসছি। তো আপনাদের ভাইয়া হচ্ছে গাড়ির জন্য গিয়েছে, মানে উনিও রেডি হবে, বাসায় আসবে, আমরা একসাথে বের হয়ে যাব। তো আমার বাসায় আবার একজন গেস্টও ছিল, মানে আমার হাজবেন্ডের, আপনাদের দুলা ভাইয়ের খালাতো ভাই, ওনার ওয়াইফকে চুলের সার্ভিস নিচ্ছে। তো চুলের সার্ভিস নেওয়ার কারণে উনি আবার ওনার বাচ্চাকে নিয়ে এখানে আসছে। তো আসার পরে আমি আবার ভাইয়াকে এখানে বসতে দিই, আমি বললাম যে ভাইয়া আপনি বসেন, আমি ওই রুমে। আর রবিন গাড়ি আনতে গেছে, তো আমি তো পার্লারে আমি রেডি হচ্ছি। তো তারপর হচ্ছে আমরা বের হয়ে যাই ওইখানে। ওই জায়গায় হচ্ছে আমার একটা লেকচার দেওয়ার ছিল, আমি ওইখানের কোথায় যেন যাই, বিশ্ব রোড না, এটা বিশ্ব রোড, জাগরজলি ব্রাক প্রতিষ্ঠান, ব্রাকেরই একটা ট্রেনিং সেন্টারে, লার্নিং সেন্টার মেবি এটা, ওইখানে আমি যাই, আমার প্রোগ্রাম শেষ করি। ওই আমাদের সাথে ভাইয়া যেহেতু বসা ছিল, তো রবিন আবার বলতেছে ভাইয়া আসেন, আপনিও আসেন, এই এখান থেকে এখানে আমার বাসা থেকে বেশি দূর না। তো ওনাকেও আমরা নিয়ে যাওয়ার পরে দেন ওইখানের প্রোগ্রামটা আমি তাড়াতাড়ি করে শেষ করি, কারণ আমার বাচ্চাকে নিয়ে আমার মেয়েটা পুরাটা শরীর, ফাথিয়ার পুরাটা শরীর হচ্ছে একদম ছিলে গেছে, এক কথায় মানে অনেক অসুস্থ সে, মানে কোনো শরীরের কোনো অংশ বাদ নাই, একদম হয়ে গেছে, পুরা ঠোসা ঠোসা বিচি পড়ে একদম হয়ে গেছে, এক কথায় স্কিন দেখা যাচ্ছে না। তো আমি আবার ওকে ডক্টরের, আমার প্রোগ্রাম আমার শেষ হতে না হতে আমি ওইখান থেকে বের হয়ে যাই। আমি ডক্টরকে ফোন দেই যে আমার সিরিয়ালটা দেন, উনি বলছে যে টাইম নেই। তারপরও আমি রিকোয়েস্ট করে আমার বাচ্চাটাকে, ওই প্রোগ্রাম থেকে এখানে আসছি, বলছে বাচ্চাটাকে নামাও, আমি একটা সেকেন্ডের জন্য বাসাতেও আসি নাই, বাচ্চাটাকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তার দেখাইয়া ওষুধ নিয়ে আসছি। আসার পরে কয়টা বাজে রবিন ওই সময়? আসার পরে হচ্ছে আমরা 4টা 4:30 এরকম, 4টা 4:30 বাজে, হ্যাঁ 4:30 বাজে এরকম। তো 4:30টার পরে আমার যে গেস্ট ছিল ওনার আবার সার্ভিস শেষ হইতে এরকম 6টা 7টা বাজছে। তো 6টা 7টা বাজার পরে দেন উনি ওনার বাসায় চলে যায়। আর আজকে আমাদের একটা প্ল্যানিং ছিল, আমাদের যে গেস্ট ছিল তাদেরকে নিয়ে আমরা একটু দূরে যাব, মানে মাওয়াতে যাব, এরকম একটা ফ্যামিলিগত একটা প্ল্যানিং ছিল যে আজকে মাওয়াতে যাব গেস্টদের নিয়ে। তো যাই হোক, এবার আমরা 8টা 9টার দিকে, না 7টা 7:30টার দিকে বা 8টার দিকে, মানে সন্ধ্যার পর আমার রুমে একটা মেয়ে আসে এসে বলতেছে যে আপু, 2টা লোক আসছে, 2টা ছেলে আসছে, এরকম 2টা ছেলে আসছে, একটা মেয়েকে খুঁজতেছে। তো আমি আবার বললাম যে মেয়ে কি আছে এখানে, পার্লারে আছে? বলে যে না আপু, এরকম কোনো মেয়ে তো নাই, আজকে কোনো মেয়ে ভর্তিও হয় নাই। তারা এসে বলতেছে একটা মেয়ে এখানে ভর্তি হইতে আসছে, বাসা থেকে আসছে, এখানে ভর্তি হয়েছে, আপনারা ওই মেয়েটা আছে কিনা দেখেন। তো আমি বললাম এরকম কোনো মেয়ে আসছে কিনা, যেহেতু আজকে অনেকটা টাইম আমি পার্লারে ছিলাম না। তো মেয়েরা বললো না আপু, এরকম কোনো মেয়ে নাই। তারপর
ওই মেয়ে তারপর কি করলো, ওই আমি যে বাসাটায় থাকি বাড়িওয়ালার হচ্ছে খুবই সমস্যা অনেক বিষয়ে, যেমন ভিতরে কোনো পুরুষ মানুষ মানে গেটের ভিতরে কোনো পুরুষ মানুষ ঢুকতে পারবে না। তো এগুলো আমাদেরকে আগে থেকেই বলে দেয়, যদিও কোনো পুরুষ মানুষ ঢুকে 1 মিনিট 2 মিনিট কথা শেষ করে আবার আমরা বের করে দিই, মানে একদম এখানে বেশিক্ষণ সময় গ্যারেজের মধ্যে রাখার কোনো সিস্টেম নাই। তো এটা নিয়ে আবার বাড়িওয়ালা আমাদের সাথে অনেক পেন দিবে বা একটা কথা শোনাবে, সেই ভয়ে আমি আবার মেয়েটা যখন আসছে আমি বললাম ওরা কি গেছে, যদি না থাকে ওদেরকে বলো বিদায় করে দাও। তো আমার ওই মেয়েটা যায়া দেখছে যে তারা কি করছে, ওই একটা মেয়ে সাথে 2-3টা পুরুষ লোক আসছে। তো ওই জায়গায় যায় দেখে দারোয়ানের সাথে তারা কথা বলতেছে, মানে গ্যারেজের মধ্যে। তো দারোয়ানের সাথে যখন কথা বলতেছে, আমার এখানের মেয়েটাকে যখন আমি বলছি বাড়িওয়ালা দেখলে আবার সমস্যা হবে, তোমরা যাইয়া বলো যে গেটের বাহিরে বিদায় করে দাও। তো বলছে ওই মেয়েটাও গেছে, যাওয়ার পরে দেখে এখানে গ্যারেজের মধ্যে ওই বাসার যে দারোয়ান তার সাথে কথা বলতেছে। তো মেয়েটা যে বলছে যে ভাইয়া আপু এরকম কিছু একটা বলছে যে উনি তো আসে নাই, এরকম কেউ তো আমাদের এখানে নাই, আপনারা গেটের বাহিরে যে কথা বলেন, এখানে সমস্যা হবে, এই কথাটা বলছে। বলার পরে দেন এর মাঝে হচ্ছে বাড়িওয়ালা আসছে, আমাদের যে বাড়িওয়ালা সেই বাড়িওয়ালা আসছে। বাড়িওয়ালা এসে এবার ওই লোকদের সাথে কথা বলতেছে, দুজনেই বাড়িওয়ালা প্লাস বাড়িয়ালি দুজনেই কথা বলতেছে। তো আমি আবার যখন বলতেছে আপু এখানে তো ওরা যাচ্ছে না, কথা বলতেছে, তো আমার মাথা ব্যথা করতেছিল, কিন্তু আমি উঠে আমি আবার দরজাটার কাছে গিয়ে আমি যাব তাদেরকে বলতে যে আপনারা চলে যান, এরকম কোনো কিছু। কিন্তু যায়া যখন দেখছি বাড়িওয়ালা প্লাস বাড়িয়ালি ওই জায়গাটার মধ্যে তাদের সাথে কথা বলতেছে, তখন আমি চিন্তা করলাম যে না, এমনিতেই তো তাদের আমাদের সাথে প্রবলেম, বাসা টাসা নিয়ে, পার্লারে লোকজন আসে, অনেক কিছু নিয়ে, যাই হোক আমরা তো এখানে কোন রকম আছি। উনি যেহেতু এখানে তাদেরকে বিদায় করতেছে, এখানে আবার আমি যেয়ে কথা বলবো না, আমি যদি যেয়ে কথা বলি আমার মনস্তাপ হচ্ছে, আমি তো দূর থেকে দেখতেছি, আমাকে যদি ডাকে তাহলে যাবো, আর আমি ওই মুরব্বী দুজনকে দেখে আর আমি যাই নাই। তো পরে দিয়ে এবার ওই লোকগুলা বাহিরে গেছে, গেটের বাহিরে গেছে, বাড়িওয়ালারা ওরা আসতেছে, কথা শেষ। তো আমাকে দেখে উনি বলতেছে ব্যবসা জোড়ায় নিছে, দেন হচ্ছে এখানে লোকজন আসে, এগুলা বিদায় করতে পারে না, উনি এরকম ভাবে কথা বলে উপরেও মানে যাবে, আমার পাশ কাটতে যাবে, আমি দরজার সামনে। তখন আমি বলছি আপনি বিদায় করতেছে, আমি তো বিদায় করতেই যাচ্ছিলাম, কিন্তু আমরা তো বিদায় করেই দিছি, মানে আমার মেয়েরা তো বিদায় করেই দিছে, এখন মাঝপথে যে দারোয়ানের সাথে কথা বলছে, পরে এসে আপনি এখানে যোগ হয়েছেন, তো আপনারাই তো এখানে তাদের সাথে কথা বলে মানে কথা বলতেছেন, এই জন্য তো আর আমরা কিছু বলি নাই। এতটুকু কথা বলাতে তো উনি আমার সাথে খুব রুড হয়ে গেছে, যে আমি নাকি এখানে ওনার সাথে খারাপ ব্যবহার করছি। শুধু এটাই বলছি যে আপনারাই তো এখানে কথা বলে আটকাচ্ছেন, আমরা তো ফার্স্টেই ওদেরকে না করছি, এই কথাটা বলাতে। যাই হোক, তারপরেও ওনার সাথে আর আমি কথাটা এখানে বাড়াই নাই। তারপর যাই দেখি গেটের বাহিরে ওই লোকগুলা তারা গেটের বাহিরে ভিড় করছে, এবং কি ওইখানে অনেক এলাকার লোকজন, অনেক লোক জড়ো হয়ে যায়। তো জড়ো হয়ে যায় দেখে তখন আমি আবার আপনাদের দুলাভাইকে ফোন দিচ্ছি, উনি আবার কি করছে, ওই আমার ফোনটা নিয়ে গেছে, আমার ফোনটা বন্ধ, চার্জ ছিল না, বন্ধ হয়ে গেছে, আর ওনার ফোনটা বাসায়। তো ওনার ফোনে কল দিচ্ছি, ফোনে আমি পাচ্ছি না, আর ওই দিক দিয়ে গেটের সামনে অনেক ভিড় জমায় যায়। তখন আমি বাধ্য হয়ে গেটের গ্যারেজের মধ্যে কথা বললে তো আবার আমি কথা শুনবো, আমি বাধ্য হয়ে হচ্ছে গেটের বাহিরে গিয়ে আমি ওই লোকদেরকে বলি, ওই মুরব্বী লোকটাকে বলতেছে যে আমার একটা মেয়ে এরকম আমার একটা মেয়ে রাস্তাঘাট চিনে না, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি, আমার মেয়েটাকে পাই নাই, কিন্তু তোমাদের এখানে ফোনের দেখাচ্ছে, তোমাদের লোকেশন দেখাচ্ছে, এরকম তোমাদের এখানে আসছে কিনা, তুমি রাখছো কিনা। তখন আমি বললাম যে দেখেন, আপনি আমার বাপের সমতুল্য, আপনারা জাস্ট আমার এই কথাটা খেয়াল করেন। আমি বলছি মুরব্বীর এইভাবে হাতটার আমার মানে এইভাবে উনি যখন বলতেছে হাত করে, আমি বলছি দেখেন আপনি আমার বাপের সমতুল্য, আমার এখানে আমি আজ পর্যন্ত অনেক মেয়ে আসে যায়, অনেক মেয়েরে আমি আশ্রয় দিছি, অনেক মেয়ের অভিভাবকও আমি,
আপনার মেয়েটা যদি আসতো আমি সই সালামতে রাইখা, হয়তো যদি রাগ কইরেও আসতো সই সালামতে রাইখা 2 দিন পরে আপনারে ফোন দিয়া মেয়েরে বুঝাই আমি সুন্দর করে আপনারে দিয়ে দিতাম। আমি ওই ধরনের মন মানসিকতার মেয়ে। আপনার মেয়েটা আমার কাছে আসে নাই, যদি আসতো আপনি বলা লাগতো না, আমি নিজেই আপনার মেয়েটার আপনার হাতে তুলে দিতাম। আপনি মুরব্বী মানুষ, আপনি এতটুকু আমার উপর ভরসা রাখেন, আমি আপনার মেয়েটাকে আপনার হাতে তুলে দিতাম। এইভাবে লোকটাকে আমি বলছি। লোকটা তারপরেও আমার কোনো কথা শুনতেছে না। ওইখানে স্টিল নাও মানুষ বাড়তেছে। আপনাদের দুলাভাইকে আমি ফোনে পাচ্ছি না। এই দিক দিয়ে বাড়িওয়ালা আমাকে টোটালি কয়েকজন লোক এনে বলতেছে ও আমাকে এইভাবে কথা বলছে। ওই কথা কিন্তু আমি ওইটাই বলছি, আপনি তো ছিলেন দেখে আমি, আপনারা তো কথা বাড়াচ্ছেন, আপনারাই তো কথা বলতেছেন, আমরা তো ফার্স্টে বের করে দিছি এখানে, আমরা তো ফার্স্টে বের করে দিছি, আপনারাই তো কথা বলতেছেন তাদের সাথে, এই কথাটা বলছি। এই দিক দিয়ে সে তো আগে থেকে আমাকে পছন্দ করে না, তাদের বাসায় আমরা ভাড়া থাকি, তা ওনার সাথে আমার একটু ওই যে এটা ওটা নিয়ে অনেক কিছু নিয়ে যখন আসে শুনতেও বিরক্ত লেগে যায়। তো উনিও কথা বলে না, আমিও কথা বলি না, কোন রকম করে হজম করে আছি যে নিজের বাড়িটা হবে, দেন হচ্ছে চলে যাব। তো যখন উনি একদিক দিয়ে আমাকে ব্লেম দিচ্ছে, 3-4 জন মানুষ এসে মানে উনি বলতেছে ও আমার সাথে এরকম বলছে। আমি বললাম যে আন্টি এটা তো আমি তো আপনার সাথে তেমন কোনো কিছু বলি নাই, আর এটা তো পরের ব্যাপার, এখানে যে ঝামেলাটা হচ্ছে এই ঝামেলাটা আমি আগে সামলে নেই, তারপর আপনি আমাকে ব্লেমটা দিয়ে। ওই লোকটাকে আমি টোটালি বলতেছি আপনারা বিশ্বাস করেন আপনাদের মেয়েটা, আপনাদের কোন মেয়ে আমি চিনিও না, আমি জানিও না, আমাদের এখানে অনেক রাশ থাকে, অনেক মেয়ে আসা যাওয়া করে, আমরা এভাবে বলতে পারবো না, আমরা রাখি নাই। যদি এরকম কেউ এসে থাকে এখানে ভর্তির জন্য, স্টুডেন্ট কাজ শিখবে, কোনো কর্মচারী এখানে কাজ করবে, যদি কোনো থেকে থাকতো কোনো নতুন মেয়ে আমি আপনার কাছে দিয়ে দিতাম, আসে নাই। তখন মেয়েটার বোন বলতেছে আপু আপনার ভিডিও দেখি এরকম মানে আমি বলছি বোন বিশ্বাস করেন আমার কাছে কোনো মেয়ে আসে নাই, আমরা রাখি নাই, কোনো মেয়ে রাখলে আমি দিয়ে দিতাম, আমার তো এখানে কোনো বাধা ধরা নাই, আমরা রাখি নাই। যাক, তো তারপর ওনারা একটা পর্যায়ে আমাদের এতটুকুই কথা শেষ। একটা পর্যায়ে ওইখানে এত পরিমাণ মানুষ জমে গেছে, এত পরিমাণ চিল্লাফাল্লা করতেছে, আমি রীতিমতো আমি কি করবো আমি বুঝতে পারতেছিলাম না, ওদেরকে একদিক দিয়ে বুঝাইতে পারতেছিলাম না, আরেক দিক দিয়ে আমার কোনো লোক ওইখানে ছিল না। তারপরও মনের মধ্যে সাহস রেখে আমি ওনাদেরকে বুঝাচ্ছিলাম আমার কাছে কোনো মেয়ে নাই, আমার কাছে কোনো মেয়ে নাই। আপনি এক কাজ করেন, এই জায়গাটাতে তো আমার থাকতে হবে, এটা আমার এরিয়া, আমার এখানে মান সম্মান যাচ্ছে, আপনারা এখানে ভিড় জমায়েন না, আপনারা প্রয়োজনে এখানে পুলিশ পাড়ি আছে দেখেন না, আপনারা কোন জায়গায় ফোনের লোকেশন বা কোথায় গেছে কি আসে বিষয়, আপনারা একটু আইনের সহযোগিতা নেন, নিয়ে আপনারা আগান। তখন কিন্তু আমি এটা বলে দিছি ওনাদেরকে, বলে দেওয়ার পরেও তারা তখন আমার সাথে উল্টা রিয়েক্ট করতেছে। আপনি মানে উল্টা একটার পর একটা রিয়েক্ট, মানে ওই সময় আসলে আমার মাথা ঠিক ছিল না, 4-5 থেকে লোকজন কথা বলতেছিল। তারপর যাই হোক, এবার আমি বলছি আপনাকে কি বলবো, কি বললে আপনি বিশ্বাস করবেন, আপনার মেয়েটা আমার কাছে নাই, আমি কি বললে আপনি বিশ্বাস করবেন বলেন, তারপরে এখান থেকে আপনারা যান, এখানে আর সিনকেট করেন না, আমার একটা অভিভাবক এখানে নাই। তারপর ওনারা কি করছে, ওনারা ওইখান থেকে গিয়েছে হচ্ছে থানায় গিয়েছে সম্ভবত। এর মধ্যে কিন্তু আরো অনেক এই দিক দিয়ে মানে আচ্ছা কিছু জিনিস আমি বললাম না, বাড়িওয়ালার দিক থেকে যেগুলো হচ্ছিল আমার সাথে এগুলো আর বললাম না। তারপর তারা গিয়েছে হচ্ছে থানায় যাওয়ার পরে আমরা কিন্তু এটা জানি না যে তারা থানায় গিয়েছে বা কোনো কিছু আমরা জানি না। আমরা তো ওইখান থেকে যখন তারা চলে যায়, রবিন পরবর্তীতে রবিনের সাথে কানেক্ট হই, রবিন আসার পরে ওই যে লোকজনগুলো ছিল তাদেরকে এখান থেকে সরায়,
সরানোর পরে বলতেছে আরে মেয়ে নাই কোত্থেকে দিব। তারা বিশ্বাস করলে কি এখন না করলে কি, আমাদের কাছে মেয়ে থাকলেই তো দিব। তাদের মেয়ে আমাদের কাছে হয়তো সার্ভিস নিতে আসছে, অনেকেই তো আসে। এখন আমাদের কাছে তো এরকম কোনো মেয়ে নাই যে স্টিল নাও আমাদের কাছে আছে, আমরা চিনি, আমরা জানি, কোত্থেকে দিব। তখন তারা কি করছে, এই ওইখান থেকে অনেকটা হালকা হয়ে গেছে মানুষজন, কিন্তু আমরা টোটালি জানিই না যে তারা যে থানাতে গিয়েছে। তারপর কি করছে, আমরা তো আমাদের 10টার দিকে আমরা মাওয়াতে যাব, ফ্যামিলি প্রোগ্রাম তো। আমাদের যে গেস্ট ওনারাও রেডি হয়েছে, আমরাও রেডি হয়েছি। আমরা 11টা, 11:30টার দিকে, 11টা বা 11:30, 12টা এই টাইমটার দিকে হচ্ছে আমরা মামার উদ্দেশ্যে বের হয়ে যাই। তো বের হয়ে যাওয়ার পরে যখন আমরা দাউদকান্দি যাই তখন হচ্ছে ফোন দেয় যে বাসায় তো পুলিশ আসছে, পার্লারে তো পুলিশ আসছে, বাসায় তো পুলিশ আসছে। তখন আমরা বলি যে পুলিশ আসছে, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। ওনারা যা যা কিছু জিজ্ঞেস করে, যেহেতু আমার মধ্যে কোনো ভেজাল নাই, যেহেতু আমরা এইসব বিষয়ে কিছু জানি না, তোমরা যা যা বলার, যেটা যেটা জানো সেটা সেটা তোমরা বলে দাও। আর যেটা যদি ফুল রুম চেক করতে বলে তোমরা চেক করেও দেখিয়ে দাও। আর সিসিটিভি ফুটেজ তো আছে বাহিরের, তোমরা সিসিটিভি ফুটেজও ওনাদেরকে বলো কালেক্ট করতে, আমার তাও কোনো আপত্তি নেই, ঠিক আছে। তারপর হচ্ছে সিসিটিভি ফুটেজও দেখাই দাও। কিন্তু ওনারা যখন সিসিটিভি ফুটেজ দেখলো, ওনারা সিসিটিভি ফুটেজে এটা দেখছে যে মেয়েটাকে সিলেক্ট করছে। তো আমার পার্লারে যে মেয়েগুলো তাদেরকে জিজ্ঞেস করছে এরকম মেয়ে আছে কিনা। ও তার আগে তার বোন একটা মেয়ের ছবি দেখাইছে, তো বলছে এরকম এই মেয়েটা আসছে কিনা। তো বলছে এরকম মেয়ে তো দেখি নাই, ছবি যেটা দেখাইছে বলছে এরকম তো দেখি নাই। আসলে এখানে অনেক রাশ থাকে। এখন যদি আইসা কিছু অনেকেই কাজ করে, এখন কাউকে যদি বলে তার মধ্যে দুইটা মেয়ে বলছে আমরা এরকম কাউকে দেখি নাই। এবার এটা বলছে বলার পরে যখন আমরা ফোন দিছি যে আচ্ছা ঠিক আছে এখানে বাড়াবাড়ি হচ্ছে, আমরা কি আসবো, মানে বাড়াবাড়ি যদি হয় আমরা কি আসবো, বলতেছে আসেন। তোমাদের ভাইয়া দাউদকান্দি থেকে আবার গাড়ি ঘুরাইয়া কিসের উপরে যে আমরা মনে হয় যে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমরা এখানে আবার হাজির। আমি আসার পরে দেখতেছি দুইটা মেয়েকে ওরা বলতেছে, আমার যে মেয়েগুলো আছে তাদেরকে বলতেছে সবগুলো মেয়েকে গাড়িতে উঠাও, সবগুলো মেয়েকে নিয়ে যাবে। কেন নিয়ে যাবে, এখানে অবৈধ কাজ হয় এই জন্য নিয়ে যাবে। কিন্তু এটা একটা ফ্যামিলি বাসা, এটা আমার নিজের একটা স্থায়ী একটা এরিয়া, নিজের একটা লোকাল আমরা এখানের এরিয়াটা খুবই ছোট। এই মাথা থেকে ওই মাথায় বাড়িঘর, তারপর হচ্ছে লোকাল মানুষজন থাকে, মানে আর আপনি কোনো কিছু খুবই ছোট একটা এরিয়া। হ্যাঁ, তো যাই হোক, ওনারা আজকে 5 বছর ধরে আমি এই জায়গাটার মধ্যে আছি। তো ওনারা এরকম অনেক কিছুই বলছে। তো বলার পরে যাই হোক, পুলিশ উল্টাপাল্টা অনেক কিছুই বলবে, স্বাভাবিক। তারপরও আমরা আসার পরে সিসিটিভি ফুটেজে দেখে আমি বলতেছে এই যে এই মেয়েটা, আপনিও কথা বলছেন। আমি বলছি আমিও কথা বলছি, আজকে তো পার্লারে আমি জাস্ট একজনের সাথে কথা বলছি, তাও হাই হ্যালো করছি, ওইরকম তো আমি কারোর সাথে কথা বলি নাই। পরে সিসিটিভি ফুটেজটা দেখানোর পরে এবার বলতেছে এই মেয়ে। আমি বললাম ও আচ্ছা, তাকে তো আমি জাস্ট সালাম দিছি, ভালো টালো জিজ্ঞেস করছি, এতটুকুই। বললো যে না আপনি কথা বলছেন, আপনি এটার সাথে জড়িত। তো আমি বললাম আমি তো শুধু এতটুকুই কথা বলছি। তারপর বলছে যে ব্রাহ্মণবাড়িয়া থেকে তারপর আমাদের যে এমপ্লয়ি আছে ওই মেয়েগুলোকে দেখাই এই যে ভিডিওটা, কয় হ্যাঁ আপু এই মেয়েটা তো আসছে, এই মেয়েটা আমাদের কাছে ফেসিয়াল সার্ভিস নিছে। সে ফেসিয়াল সার্ভিস নিছে যখন এটা বলছে, পুলিশ মানে তারা বলতেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানে ফেসিয়াল সার্ভিস নিতে আসবে, এটা অসম্ভব। এত দূর থেকে এখানে সার্ভিস নিতে আসবে না। আমার হাজবেন্ড বললো আপনি আগামীকাল সকালে যদি আপনি আমার পার্লারে থাকেন তাহলে দেখবেন কত জায়গা থেকে আমার পার্লারে লোকজন আসে। তারা এটা স্বীকারই করতে রাজি না যে আমার পার্লারে মানে ব্রাহ্মণবাড়িয়া থেকে একজন ক্লায়েন্ট আসছে, এটা নাকি অসম্ভব। ওকে ফাইন, এটাও মানলাম। তারপর মেয়েটাকে একটা ছেলে দিয়ে যায়, ছেলেটা মাস্ক পরা, মেয়েটাকে একটা ছেলে দিয়ে যায়। এখন ছেলেটা আইসা তো গেটের অনেক সময় ভুল ভ্রান্তিতেও পুরুষ লোক এসে কিন্তু পার্লারের দরজার মেন ঢুকে যায়,
ঢুকে যায়, 1 পা বা 2 পা দেয়, দেওয়ার পরে মেয়েরা চোখে পড়লে ভাইয়া ভাইয়া ভিতরে এলাও না, এই কথাটা কিন্তু হয়। এটা যারা পার্লার ওনার আছেন আপনারা প্লিজ একটু বলবেন, এরকম ভুল ত্রুটি কিন্তু হয় যে ভাইয়া এটা এখানে না, ভিতরে ঢুকবেন না, এটা এলাও না। তো যাই হোক, ভিতরে ঢুকে নাই মানে মানে ঘুরে এসে আমার দরজাটা সামনে আসছে, এসে এভাবে মেয়ে এটার সাথে কথা বলছে। তো কথা বলছে হয়তো 2-4 মিনিট বা 1 মিনিট, 4 মিনিটও হবে না, কোনো নাই, কথা বলছে। মেয়েটা 1 ঘন্টা ফেশিয়ালের একটা সার্ভিস নিছে। সার্ভিস নিয়ে যখন মেয়েটা এখান থেকে চলে যায়, চলে যাওয়ার সময় কিন্তু আমার সাথে দেখা হয়েছে। এখন এই আমার যে আবার গেস্ট, এই গেস্টের আমার যে গেস্ট মানে ওই যে ভাইয়ার ওয়াইফ চুল সার্ভিস নিচ্ছে, এই ভাইয়াও আবার ওই যখন আসছে, আমার তো 2টা ফ্ল্যাট পাশাপাশি, একটা ফ্ল্যাট এই পাশে, একটা ফ্ল্যাট এই পাশে। তো ভাইয়া তো আমার রুমে আসছে, ভাইয়া তো আর পার্লারে যায় নাই, ভাইয়া তো আমার রুমে আসছে। তো এই ভাইয়া আমার রুমে আসছে, এই রুমে আসার যে টি শার্টটা যে আজকে উনি পরছে, এই মেয়েটা যে গেছে বের হয়ে মেইন রাস্তায় যখন গেছে, তখন মেয়েটাকে সিসি ক্যামেরায় দেখা যায় সে একটা লাল একটা বাইক, এই বাইকের মধ্যে একটা ছেলের সাথে মেয়েটা চলে যায়। একটা ছেলে তাকে দিয়ে যায়, কিন্তু সে অন্য একটা যাওয়ার সময় অন্য একটা ছেলের সাথে সে চলে যায়। এবং সেই ছেলের যে গেঞ্জির যে চ্যাকটা এদিক দিয়ে স্টেপ থাকে না, এই স্টেপটা আমার যে গেস্ট, হ্যাঁ আমার যে গেস্ট, সেই ভাইয়ার গেঞ্জির স্টেপের মতো, কিন্তু কালার সেম না, গেঞ্জির কালার সেম না, কিন্তু সিসি ক্যামেরায় তো ক্লিয়ার বোঝা যায় না। কিন্তু ওনারা বলতেছে যে ওই আমার গেস্ট যিনি, উনি নাকি এইটা, ওই যে বাইকে যে গেছে উনি নাকি এইটা। কিন্তু আমার গেস্ট বিদেশ থেকে আসছে খুব রিসেন্ট, আজকে কয়দিন হবে, আজকে ভালোভাবে 1 সপ্তাহ বা 1 সপ্তাহ হবে না, উনি বিদেশ থেকে আসছে এবং উনি বাইকও চালাইতে পারে না, উনি বাইকও চালাইতে পারে না। এখন এই হচ্ছে স্টোরি, এই স্টোরিটাকে এখন আমাকে বলা হচ্ছে, পুলিশ আমাকে যাওয়ার সময় বলতেছে, আমার হাজবেন্ডকে বলতেছে, আমার হাজবেন্ড তো সব দিক দিয়ে বুঝাইছে যে দেখেন আমরা জানি না, কিন্তু এখন আমাকে বলা হচ্ছে আগামীকাল 10টার মধ্যে আমি এই মেয়ে দিতে, এবং আমাকেও বলা হয়েছে এই মেয়ে আমরা জানি, আমরা নাকি কার কাছে দিছি, আমরা এটা বের করে দিতে, আমরা নাকি মেয়েকে পাচার করে দিছি, আমরা এখন বের করে দিতে। এখন এই মেয়েকে যদি কালকে 10টার মধ্যে বের করে না দেই, তাহলে আমরা হচ্ছে মানে অভিযুক্ত, আমরা অপরাধী, আমরা আসামি। এই বিষয়টাকে আমি এই যে সিচুয়েশনটা, এটার নামটা কি, এটার অপরাধটা কি দিব আমি, এটার অপরাধটা কি দিবা এই এতটুকু বিষয়টাতে? এখন আমার অপরাধটা কি বলেন, আমার অপরাধটা কি, আমরা কি করব এখন বলেন, এটার কি এক্সপ্লেন দিব বলেন, কি করব বলেন আপনারা? জাস্ট বলেন, এই মেয়েকে আমি দেখি, আমার জাস্ট হাই হ্যালো হয়েছে, পার্লারে একটা সার্ভিসের জন্য আসছে, চলে গেছে অন্য একটা ছেলের সাথে চলে গেছে, কিন্তু তারা ওই সিসিটিভি ফুটেজে দেখছে আমি সামনের থেকে পার্লার থেকে বের হয়ে হাই হ্যালো করছি। আমি মেয়েটাকে মানে ওই পার্লারে 1 ঘন্টা ছিল, পার্লারে নাকি সার্ভিসের জন্য ছিল না, আমার পার্লারে হিউজ রাশ ছিল আজকে, পার্লারে নাকি সার্ভিসের জন্য ছিল না, পার্লারে নাকি আমরা মেয়েটাকে ফুসলে আটকাইয়া রাখছি, দেন পরবর্তীতে আরেকটা ছেলের হাতে নাকি আমরা তুলে দিছি, পাচার করে দিছি। এই হচ্ছে আমার অপরাধ। আর এই পুরোটা বিষয়, আজকের অ্যাক্টিভিটিসটা আমি আপনাদের সাথে জাস্ট তুলে ধরলাম, মানে কি করব এখন বলেন, কি করতে পারি বলেন? মানুষ তো অপরাধ করে, করার পরে কোনো শাস্তি পেলে সেটা মানে, আজকে আমার সাথে যেটা হইলো মানে বলে না যে, বিশ্বাস করেন আমার মানে কি বলবো, আমার সবকিছু তো বলা যায় না রে ভাই, সবকিছু বলা যায় না। মানে আমার যে এত শত্রু, আমি তো নিজেও জানতাম না যে আমার এত শত্রু। আমি এত কষ্ট করে এই বাসাটার ভিতরে আসি,
এত কষ্ট করে আমি এই বাড়িটার ভিতরে আছি, আমরা অনেকটা টাইমও ওনাদের কাছ থেকে নিছি। ওনারা একটাই কথা বলে, আমরা তো প্রতিষ্ঠান ভাড়া দিই নাই। যখন করোনার সময় তখন কিন্তু ওনাদের এখানে সাইনবোর্ডও ছিল। আচ্ছা, বাড়িওয়ালার এই বিষয়গুলো বলবো না, এটা জাস্ট আল্লাহর কাছেই এটা থাকবে, কথাটা থাকবে, এগুলা জাস্ট বলবো না। এখন এই যে অপরাধটার কালকে এই যে অভিযুক্ত আসামি করছে আমার যে গেস্ট, যিনি আমার একজন মানে আচ্ছা, আমার লাইভে মেবি সমস্যা হয়ে যাচ্ছে, বুঝছেন? আমি যেই কথাগুলো বলছি, কিছু ওয়ার্ড উচ্চারণ করছি, এগুলো হচ্ছে লাইভে প্রবলেম হয়ে যাচ্ছে। আমি জানি না আমি কি করব। আপনারা যদি পারেন তাহলে আমার লাইভটা একটু শেয়ার করে দেন। লাইভটা হয়তো ডিলেটও হয়ে যাবে। সকালবেলা এই যে অলমোস্ট সারা রাত কিন্তু ঘুমানো হয় নাই। এই যে তারা গেছে হচ্ছে কয়টাতে, 3:30 4টাতে এখান থেকে আমার বাসা থেকে গিয়েছে। তারপর তো জানিনি মানে এখন 10টার দিকে আমি মেয়েটাকে কই পাবো। আমি এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আমি যে মেয়েটা আজকে তুমি আমার পার্লারে তুমি আসছো, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, প্লিজ তুমি সামনে আসো, তোমার পরিবারকে একটা ফোন দাও, তুমি আমাকে জাস্ট ফাঁসাইও না, আমার পরিবারটাকে ধ্বংস করো না। ঈদের পরে আমার সময় এত প্রবলেম। ঈদের পরে হচ্ছে আপনাদের দুলা ভাইয়ের অপারেশন। আমি ডক্টরের কাছে আমার সিটি স্ক্যান থেকে শুরু করে, ঘাড়ের এক্সরে থেকে শুরু করে, আলট্রা, এমন কোনো পরীক্ষা নাই যে আমাকে ডক্টর দেয় নাই। আমার রিপোর্টটা আনবে হচ্ছে, তাও আনতে যেতে পারে নাই সময়ের জন্য। আমার বাচ্চাটার আমি জাস্ট দেখাচ্ছি, এই যে দেখেন পুরোটা শরীর হচ্ছে তাকে নিয়ে প্যারা, সবকিছুতে এত পরিমাণ পেনের ভিতরে আছি। 2 দিন পরে ঈদ, বাড়ির কাজটা চলতেছে, সব দিক থেকে এত ব্যস্ততা, এত প্যারা, তার মধ্যে এই ঝামেলা। জানি না আগামীকাল হয়তো আমাকে তারা যেটা বলে গেছে, তারা হয়তো আমাকে গ্রেপ্তার করবে, বা তারা আমাকে সন্দেহভাজন হিসেবে তারা তো ডিরেক্ট বলতেছে আমি নাকি সব জানি, আমি মেয়ে দিতে, 10টার দিকে আমি নাকি মেয়ে দিতে। পুলিশ আমাকে এই কথা বলছে। এখন কথা হচ্ছে আমি কি করব বলেন, আমি কি করব? আমার যতটুকু সত্য আমি চিল্লিয়ে বলছি আমার কাছে নাই, আমি কোত্থেকে দিব? বিশ্বাস করেন, এই ধরনের কোনো কিছু মেন্টালিটি আমাদের না। ভিডিও করতে হবে, যাই হোক, এটা জাস্ট আমি একটা হেল্প চাচ্ছি, আমি হেল্পলেস। আমি আজকে এই যে বিষয়টা 2 দিন পরে যখন আপনারা জানবেন, আপনারা যখন এই জিনিসটাতে দেখবেন, তখন বলবেন যে মোয়াপু আগে কেন জানাইলেন না। এইরকম একটা হেল্প, প্রতিটা পরিস্থিতি আজকের যে পরিস্থিতি আমি সবটা এক্সপ্লেন করে গেলাম। আমি টোটালি, আমার আল্লাহ সাক্ষী, আমি এইটাতে এতটুকুই জানি যতটুকু আমি আপনাদের সাথে শেয়ার করছি, এতটুকুই জানি যেটা শেয়ার করছি। একটা ব্যবসায় এত পরিমাণ বাধা আমি সামলে আজকে এই জায়গায় আসছি। আমাকে মনে হয় যে বাধা পিছুই ছাড়ে না। আমি জানি না যে আমার মানে কি এমন, মানে কি বলবো, আমি কোনো কিছু আসলে বুঝতেছি না। বোন রে, তুমি তো আমার পার্লারে আসছিলে। বোন, আমি তো নির্দোষ, তুমি জানো। আমার ভিডিওটা যদি তুমি দেখে থাকো, অ্যাটলিস্ট আমাকে বাঁচাও।
অ্যাটলিস্ট তুমি আমাকে হেল্প করো, তুমি তোমার পরিবারকে একটা ফোন দিয়ে বলো মৌ আপুর পার্লারে জাস্ট আমি একটা সার্ভিস নিয়েছি, আমি ওইখান থেকে চলে আসছি, তারপর আর কোনো কিছু না। এখন তারা আমার তো এখানেও কিছু শত্রু টত্রু আছে, মানে আশেপাশের অনেকেই তো অনেক জেলাসি থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। তো যাই হোক, আমাকে এমন কোনো কিছুতে আপনারা ফাঁসায়েন না দয়া কইরা। আমি নির্দোষ, আমি কোনো কিছুর সাথে আমি জড়িত না, আমি জানি না, আমি কোনো কিছুই জানি না, এক কথায় আমি কোনো কিছুই জানি না। বোন তোমার কাছে আল্লাহর হস্তে আমি ভিক্ষা চাচ্ছি যে তুমি আমার ভিডিওটা যদি দেখে থাকো বোন, আজকে পার্লারে যে তুমি আসছো, তুমি তোমার পরিবারকে একটাবার ফোন দিয়ে তুমি বলো যে আমি অমুক জায়গায় আছি, ওনারা এইগুলার কোনো কিছুই জানে না। হতে পারে কোনো প্ল্যান করা ছিল, না হলে ঘটনা এত দূর যাওয়ার কথা না। আমরা সবাই এটাই বলতেছে, বাট তার আগে আমরা তো সবকিছু শেয়ার করি না। কিছু মাস আগে আমি থানায় একটা জিডি করি, হঠাৎ করে আমার বাড়িওয়ালাকে ফোন দেয় আমি নাকি এখানে, আমাকে যদি না তাড়ায় তাহলে নাকি ওনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো এই বিষয়টাতে ওনারা রেকর্ড করে, ওনারা অনেক ধরনের ই করে, ওই আমাদেরকে ডেকে নিয়ে শোনায় যে তোমাদেরকে বাসা ছাড়তে বলছে, মানে বাসা থেকে তাড়াইতে বলছে এরকম। তো আমি বলছি আমি সৎপথে থাইকে আমি ব্যবসা করি, যদি আমি আপনার বাসাতে তো সিসিটিভি ফুটেজ দেন, হচ্ছে আপনার বাসায় দারোয়ান আছে, তার উপরে এটা আমাদের এলাকা, এটা শুধু যে আপনার তো এটাতে জায়গা কিনে বাড়ি করছেন, এটা তো আপনার এই এলাকাটাতে তাদের নিজস্বতা আছে, আমার হাজবেন্ডের তো নিজের এলাকা, এটা তার পাশেই হচ্ছে আমার শ্বশুর বাড়ি, বা তার পাশেই হচ্ছে আমরা বাড়ি করতেছি, তো এটা তো আমাদের এলাকা। সেই এলাকাটাতে যদি আমরা কোনো ধরনের নেগেটিভ কোনো কিছু করতাম তাহলে তো সবার আগে এটা মানুষই জানতো। আপনি কেন ভয় পাচ্ছেন? তখন বাড়িওয়ালাকে আমি বললাম আপনি কেন ভয় পাচ্ছেন, ভয় পাইয়েন না, আপনি যদি মনে করেন এই ধরনের ফোন আপনাকে প্রশাসন থেকে কেউ দিচ্ছে তাহলে বলেন সরাসরি আমার সাথে এসে কথা বলতে, বা এখানে এসে আমাকে ধরে নিয়ে যেতে। তখনও তারা কিন্তু এই ধরনের ব্লেম গুলো আমাদেরকে দিচ্ছে। দেওয়ার পরে রবিনকে বলে আমি একটা জিডিও করায় রাখছি থানাতে। এটা না হয় কত মাস আগের কথা, 1 বছর আগের কথা, এটা 1 বছর আগের কথা। তো যাই হোক, বাধা পাইতে 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 মানে এত পরিমাণ বাধা পাইছি, এখন মনে হয় দেয়ালে পিঠটা ঠেকে গেছে। এর উপরে আর কোনো অসম্মান হইতে পারে না, এর উপরে কোনো আর বাধা হইতে পারে না। আপনি পাচারকারী না হলে এখন অভিযোগ করে কেন? নিশ্চিত আগে কোনো মেয়ে পাচার করতে গিয়ে ধরা খাইছেন। হ্যাঁ ভাই, বুঝছেন না? বুঝছেন তো? বলছেন, মনে শান্তি পাইছেন? এই শান্তিটা নিয়ে ঘুমাইয়া যান, এই শান্তিটা নিয়ে ঘুমাইয়া যান, বুঝছেন? সৎ পথে থেকে আগানোটা, ব্যবসা করাটা যে কতটা কঠিন, এই আমি ছাড়া পৃথিবীতে মনে হয় আর কেউ এতটা স্ট্রাগল করে আগায় নাই। আরে বুঝতে পারছেন একটা পরিস্থিতি যেটাতে আমি নাই, যেটাতে আমি জানিও না, যেটাতে আমার আগে পিছে কিচ্ছু নাই, আমার গেস্টটাকেও তারা ফাঁসাইয়া দিছে। আমার ওই হাই হ্যালো সালাম দিছি, জাস্ট সালাম দিছি, যে চোখে চোখ পড়ে গেছে, বের হইতে দিছে, ওই মহিলাও বের হইছে পার্লার থেকে, আমি ওনাকে কথা বলছি। পার্লারে সার্ভিসের জন্য যায় নাই, এই 1 ঘন্টা ফেশিয়াল সার্ভিস নেয় নাই, তাদেরকে বিশ্বাস করাইতে পারতেছি না। এই 1 ঘন্টাতে ওই মেয়েটাকে আমি আটকে রাখছি, অথচ আজকে আমার পার্লারে পুরো রাশ ছিল, অনেক রাশ ছিল আজকে আমার পার্লারে। আর এখন
মেয়েটাকে কালকে দিনে 10টা বাজে আমার দিতে হবে, আমি কোত্থেকে দিব, আমি যে এটা আমি জানি না, ওই মেয়েকে, আমি জানি না। সিসিটিভি ফুটেজ দিয়ে একটা মামলা করে দেন, আপনার জন্য সবচেয়ে ভালো হবে। কারো কথা শুনবেন না। সিসিটিভি ফুটেজ দিয়ে আমি কি মামলা করব? সিসিটিভি ফুটেজ তারা মিলাইছে, তো পুলিশ মিলাইছে। কি মিলাইছে জানেন? ওই যে আমি গেট থেকে বের হয়েছি, এই গেট থেকে বের হয়েছে, মেয়ের সাথে কথা বলছি আমি, মেয়েটার সাথে আমার কথা হয়েছে। ওই যে তারা সিসিটিভি ফুটেজে একটা ছেলে এসে মেয়েটাকে দিয়ে গেছে, তার মানে এটাতে আমার হাত আছে। একটা ছেলে এসে মেয়েটাকে দিয়ে গেছে। ওই যে মেয়েটা ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে, আমার পার্লারে ব্রাহ্মণবাড়িয়া থেকে সার্ভিস নিতে কেউ আসবে না, এত দূর থেকে এখানে সার্ভিস নিতে আসবে না, এটা ভুয়া কথা, এটা পুলিশ বলছে। তারপর ওই যে মেয়েটা 1 ঘন্টা পার্লারের ভিতরে ছিল, এই ভিতরে মেয়েটা ছিল না, ভিতরে মেয়েটাকে আমরা বন্দি করে রাখছি, এরকম একটা বিষয়। তারপর হচ্ছে মেয়েটা যখন চলে গেছে, পার্লার থেকে চলে যাওয়ার পরে যেই বাইকে গেছে, ওই বাইকে আমার বাসায় যে গেস্ট ঢুকছে, এই গেস্টের গেঞ্জির স্টেপ, এই স্টেপটা সেম, কিন্তু ওই লোকে দাঁড়িয়ে আছে আর আমার গেস্টের হচ্ছে দাঁড়িয়েও নাই। তারপরেও ওই আমার গেস্টকে অভিযুক্ত করা হয়েছে। আর অভিযুক্তর পরে হচ্ছে আমার যে গেস্ট উনি কিন্তু বাইকও চালাইতে পারে না। ইনফ্যাক্ট উনি বাইক থেকে আসছে আর রবিনের সাথে এখানে ওখানে বাইকে ওই যে গরু দেখতে যায়, তো রবিন ওই দিন আমাকে বলতেছে ভাইয়া তো বাইকে ভালোভাবে বসতেও পারে না, ভাইয়া বাইক চালাইতে পারে না, কিন্তু ওনাদের গাড়ি আছে, গাড়ি ড্রাইভ করতে পারে আর কি, বাইক চালাইতে পারে না। তো সে যেই ছেলে নিয়ে গেছে সে বাইক চালাইয়েই তাকে নিয়ে গেছে, কিন্তু অভিযোগ করা হয়েছে ওই যে গেঞ্জির স্টেপ মিলাইয়া অভিযোগ করা হয়েছে আমার গেস্টকে। এই জন্য আমি পাচার করে দিছি, এটা আমি জানি। কালকে 10টার ভিতরে মেয়ে দিতে, 10টার ভিতরে যদি মেয়ে না দিতে পারি তাহলে এবার বুঝে নিত। এখন কি করব বলেন, আপনারা বলেন, আমি এখন কি করব? মেয়েটার ছবি তো আমি এখন, মেয়েটার সিসিটিভি ফুটেজে যে ছবিটা আছে, এখন মনে হয় না যে আমি পাবলিক করলে, মানে সিসিটিভির যে ফুটেজের যে ছবিটা আমি পাবলিক করলে এটা হবে, কি জন্য এটাতে আমার অপরাধ হবে, আমি পাবলিক করতে পারবো না। তারপরও আগামীকাল হয়তো তাদের সাথে কথা বলে যদি করা যায় তাহলে হয়তো আমি করতে পারবো। তবে হ্যাঁ, এটা হয়তো দিবে না, পাবলিক করলে এটা আমার জন্য সবচেয়ে ভালো হতো, কিন্তু হয়তো তারা এটা দিবে না। পাবলিক করার এখন আর কোনো নাই। আমি যে লাইভটা হইছি, আমার মনে হচ্ছে এই লাইভটার জন্য আমাকে অনেক ধকল পোয়াইতে হবে। তারপরেও আমি হেল্পলেস হয়ে আমি, মানে আমার কথা হচ্ছে সত্যের উপরে তো কিছু নাই। কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করুক, কেউ আমাকে যা কিছু করার চেষ্টা করুক, আমি ঠিক আছি। আমি হয়তো সাময়িক সময়ের জন্য অনেক কিছু আমি দখল নিতে হবে, কিন্তু আমার আল্লাহ তো জানে যে এখানে আমাদের ভুল নাই, এখানে আমরা ঠিক আছি। একটা বাড়ির যে এত দাম, একটা ব্যবসা করতে গেলে, একটা বাড়ির যে একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে, একটা নিজের জায়গার উপরে ব্যবসা করার যে কত শান্তি, আমার মনে হয় যাদের আছে তারাই জানে। কিন্তু একটা বাড়ির যে এত দাম ভাই, কত যে দাম একটা বাড়ির, কত যে অপমান সহ্য করতে হয়।
ভাই থানায় অভিযোগ কি করবো? থানাতে তারা যখন মেয়েটাকে যখন এখানে বলতেছি নাই মেয়ে আমাদের কাছে নাই, কত সুন্দর করে বুঝাচ্ছি যে নাই নাই, কত সুন্দর করে বুঝাইছি, তারপরেও তারা শোনে নাই। পরবর্তীতে তারা কি করছে, থানাতে যেয়ে আমাদের নামে হচ্ছে তারা অভিযোগ করছে, অভিযোগ না এটাকে, মানে এক কথায় হচ্ছে তারা আমার মেয়েদেরকেও ধরে নিয়ে যায়, মানে তার মেয়েদেরকেও হচ্ছে নিয়ে যায়। আমরা চলে গিয়েছিলাম দাউদকান্দি ঢাকাতে, ওইখান থেকে ব্যাক করছি, আস্তে আস্তে দেখি যে ওই দুইটা মেয়েকেও তারা বলতেছে বের হো, মানে নিয়ে যাবে, আবার বাকি মেয়েগুলারও বলতেছে নিয়ে যাবে। সিসিটিভি ফুটেজ শেয়ার করব এখন, যদি সেটা পসিবল হয়। এটা জানি না তারা এটাতে কি বলবে, এটা তারা সিসিটিভি ফুটেজ কি শেয়ার করা যাবে? হ্যাঁ সকাল আগে নেই সিসিটিভি ফুটেজটা, একটু পরে নিব, নেওয়ার পরে যদি চলা যায় সব কথা বলে নেব। কেউ যদি জানেন যে এখন আসলে কিভাবে আগালে আমাদের জন্য ভালো হবে, প্লিজ একটু হেল্প করেন। যেহেতু আমাদের আসলে কোনো ধরনের এখানে এই যতটুকু জানাইছি লাইভে, এটাই জানি, এর বাহিরে কিচ্ছু জানি না। ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে নিজেদের কাজগুলো করছি, একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করছি, প্রোগ্রাম শেষ করে বাচ্চাকে ডাক্তার দেখাইছি, ডাক্তার থেকে এনে বাচ্চাকে টেক কেয়ার করছি, বাচ্চাকে টেক কেয়ার পরে দেন বাচ্চাকে শোয়া টোয়া আমাদের আবার গেস্ট ছিল, তো তাদেরকে নিয়ে আমরা একটা ঘোরার প্ল্যান করছিলাম। ঘোরার বলতে কি একটু মানে ওই যে ঈদে যাব, মাওয়াতে যাব, জাস্ট ঈদ যেহেতু চলে আসছে, তারপর ঈদের পরে মানে এটা জাস্ট একটা নিজেদের একটা ছিল আর কি, হঠাৎ করে আচ্ছা ঠিক আছে আমরা যাব তাহলে, তো যাইতে নিছি। দেন এরকম একটা ঝামেলা মানে ক্রিয়েট হয়েছে সন্ধ্যাতে ক্রিয়েট হওয়ার পরে যখন ভাবছিলাম যে হয়তো তারা বুঝতে পারছে, এত পরিমাণ সিনক্রেট হয়েছে তারা হয়তো বুঝতে পারছে, চলে গেছে, কিন্তু আমরা জানতামই না যে তারা থানা পুলিশ করছে, এত কিছু করছে। পরে দিয়ে ওইখান থেকে আবার ব্যাক করছি, ব্যাক করে এসে দেন হচ্ছে এই ধরনের পরিস্থিতির আবার শিকার হলাম, পুরা সবকিছু বুঝতে পারছেন। এখন এই আর কি, মানুষ মানুষের ভালো দেখতেই পারে না আপু, সৎ মানুষের বিপদের শেষ নেই। আল্লাহ জানি না কোন পরীক্ষা নিচ্ছে, যার কারেন্ট চলে গেছে। আচ্ছা আমি দিই। আমি যদি ওই মেয়েটার ছবি এখন শেয়ার করি, এটা হয়তো সমস্যা হবে, যেহেতু এটা আইনি পর্যায়ে চলে গেছে, হয়তো এটা সমস্যা হবে। আর আমার কাছে মনে হচ্ছে, মানে আমার কাছে আসলে মনে হওয়ার ব্যাপারটা এখন জানি না বলাটাও ঠিক হবে কিনা, যার কেউ নাই আল্লাহ আছে, আমি আল্লাহর উপর একদম বিশ্বাসী। আমি মনে করি আমি পাপ করি না, আমার কিসের ভয়, কোনো ভয় নেই। বাট এই যে পরিস্থিতিটার শিকার হইলাম না, এটাই মানতে পারি না,
এটাই মানতে পারতেছি না। কেন আমার সাথেই বা কেন? এইটা বুকের মধ্যে এতটুকু সাহস আছে যে দোষ, অপরাধ তো করি নাই, ভয় কিসের? আল্লাহ বাঁচাবে। সবাই বলতেছেন ভিডিওটা ক্লিপটা দেওয়ার জন্য। আমি কালকে, তারা তো বলছে 10টার দিকে আমাকে মানে মেয়ে দিতে, না হয় জানি না। আমি তখন দেখে কি হয় আমি আপডেট জানাবো। তবে এইভাবেও কেউ একটা ইতে পড়ে, মানে বিপদে পড়ে এইভাবে, মানে কোনো কারণ ছাড়া এইভাবে বিপদে জড়ায় যায়। তাও ঘরের সামনে আইসা বিপদ, কোনো কথা না বইলা বিপদ, এইভাবে জড়ায় যায়। পুলিশ না, আপনি আর্মি কোনো অফিসে গিয়ে এটার কমপ্লেন করে আসেন। রবিন ফোন তো বন্ধ হয়ে গেছে। অন্ধকারের নামাজ কারেন্ট চলে গেছে। One email. সিসিটিভি ভিডিওটা দিলে হয়তো সমস্যা হবে, আমি যতটুকু জানি সিসিটিভির ভিডিওটা দেওয়া যাবে না। আর তারপরেও এখন তারা যদি দিতে না করে, আমি তো দিতেও পারবো না। এখন আমি জানি না আমি দিতে পারবো কিনা, কিন্তু এখন আমার কোথায় যাওয়া উচিত আপনারা বলেন? এখন আমার কি করা উচিত আপনারা বলেন? আমি সবটাই সত্য বলেছি। আমি এখানে এক ফোঁটাও মিথ্যা বলি নাই, একটা তিল পরিমাণ শস্য পরিমাণও আমি এখানে কোনো মিথ্যা কথা বলি নাই। যা হয়েছে আমি সেটাই বলেছি। আমি সত্যিই জানি না, কিন্তু এখন সবাই মানে পুলিশরা এসে যে ব্লেম গুলো আমাদেরকে দিয়েছে, এই যে 6টা বাজে, 10টাতে যাইতে হবে না, না এসে নিয়ে যাবে তারা। রবি সেনাবাহিনীর কাছে যাও। রবিন সবাই এটা বলতেছে। আছে তোমার পরিচিত? কোথায় সেনাবাহিনীর? হ্যাঁ, তারা তাদের মতো একটা গল্প সাজাইছে। ওই যে আমি কথা বলছি, তারপর মেয়েটা পার্লারে ঢুকছে, তারপর ওই বের হইছে, ওই ওনার টি শার্টের স্টেপের সাথে ওই তার স্টেপ মিলে গেছে, এই গল্প সাজিয়ে ফেলছে। এখন আমরা দোষী। এটা কি হয় বলেন তো আপনারা?
এইভাবে কি আদৌ বিচার করে বলেন তো আপনারা? হ্যাঁ, আমার হাজবেন্ড বলছে আমার পার্লারে যে এত দূর দূর থেকে ক্লায়েন্ট আসে, এটা আপনি কালকে সকালে এখানে দাঁড়াইলেই বুঝবেন। আমাদের পার্লারে দূরের থেকেই ক্লায়েন্ট আসে সব, আপনি সকালে দাঁড়াইলেই এখানে বুঝবেন। বলে অসম্ভব, এটা তো পুরোই অসম্ভব যে ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানে আসবে সার্ভিস নিতে। এটা নাকি সম্পূর্ণ ফাও কথা, এটা নাকি মিথ্যা কথা। সবাই বলছেন যে মেয়ের ভিডিও ফুটেজ পোস্ট করতে, এখন এটা জানি না এটা পোস্ট করা যাবে কিনা, যেহেতু এটা একদমই তারা আমাদেরকে একটা আইনি পদক্ষেপ নিয়ে একটা ব্লেম দিচ্ছে। আমাদের সবকিছু মানে কি বলবো এখন তো, মানে যেই পরিস্থিতি তারা ক্রিয়েট করছে, 3:30 পর্যন্ত, মানে 3:30 4টার দিকে হচ্ছে এখান থেকে পুলিশ গিয়েছে। তো সন্ধ্যা থেকে স্টার্ট হয়েছে, মাঝখানে একটু গ্যাপ ছিল, ভাবছিলাম হয়তো ওরা চলে গেছে, বুঝাইতে পারছি ওরা হয়তো চলে গেছে, কিন্তু না। তার উপরে আছে কিছু কিছু তো আছে, একার পক্ষে তো অনেক কিছু হয় না। যাই হোক, বলতে ইচ্ছে করতেছে অনেক কিছু। কেউ কেউ হচ্ছে আবার উস্কানিও দিয়ে দিচ্ছে, যার কারণে ওদের হয়তো মনে হয়েছে যে না আমার কাছে এখানেই দেন, কিন্তু তারা তো আমার ক্ষতির জন্য তারা তাদেরকে ফুসলাইছে। আসলেও তো আমার এখানে কেউ নাই, কেউ নাই, ছিলও না। যাই হোক, আপনাদের মধ্যে যদি কেউ কোনো দিক থেকে হেল্প করতে পারেন একটু যোগাযোগ করবেন। সত্যি অনেক বড় একটা ঝামেলার মধ্যে, একটা বিপদের মধ্যে পড়ে গেছে, যার কারণে এত বিপদ সামলাইছি, বিশ্বাস করেন এত বিপদ সামলাইছি এই পার্লারটাকে নিয়ে। এত ছোট হইছি এই পার্লারটাকে নিয়ে। তবে আজকের যেটা হইল, দেয়ালে পিঠটা ঠেকে গেছে। যাই হোক, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই আল্লাহ আছেন। এই যে এটাই হচ্ছে আমার সাহস যে আমি দোষ করে নেই, আমাকে শাস্তি কি দিবে, আর শাস্তি দিলেও আমি হয়তো এর থেকে বেটার কিছু পাবো। আমি যদি বিনা কারণে শাস্তি পাই, বিনা কারণে কেউ যদি আমাকে ঠকায়ও, আমি তার বদলে অবশ্যই ভালো কিছু পাবো, আর আল্লাহ আছেন। আমি এটাই মনে করি। আমি পাপ করি নাই, আমাকে কি মানে পাপ না করার পরে যে শাস্তিটা আমি পাইলাম, এই শাস্তিটার হয়তো এই চোখের পানির গুলোর উপহার স্বরূপ আল্লাহ অবশ্যই আমাদের উপর রহমত নাজিল করবেন। সবাই দোয়া করবেন। আর যদি পারেন, আর যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো, আজকে যে আপুটার সাথে আমার কথা হয়েছে, উনি কিন্তু আমাদের মতো বয়সী, কিন্তু বাবাটার সাথে যখন কথা বললাম যে আমার মেয়েটা এরকম দেখাইলো, আমার মেয়েটা রাস্তাঘাট কিছুই চিনে না, তো আমি ভাবছি হয়তো ছোট মেয়ে, কিন্তু যখন আমাকে ভিডিও ফুটেজটা দেখাইলো পরবর্তীতে পুলিশ আসার পরে, তখন দেখে বুঝতে পারছি এটা তো আমাদের ওই মহিলা, এটা একটু মহিলা টাইপ ছিল, মানে একদম ছোট না, মানে আমাদের মতো বয়সেরই হবে। ঠিক আছে, তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। জানি না
কি হয়, কপালে কি আছে। তবে এতটুকু জানি, যেহেতু অপরাধ করি নাই, আল্লাহ পাশে আছে, থাকবে, থাকতেই হবে।